থ্যাংক ইউ অল লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। গত সপ্তাহে আমরা যেখান থেকে আলোচনা করছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা বই থেকে পড়েছো এবং বুঝেছো। যদি কিনা কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা কোথাও তোমার অবুঝ থেকে থাকে, সেটা আবারও আমরা আলোচনা করব, তখন আমরা এটাকে সমাধান করতে পারবো। এখন তোমরা পাশে বই এবং খাতা কলম এগুলো রাখবে, যাতে যেগুলো আমরা লিখছি সেই জিনিসগুলোকে আমাদের লিখতে হবে আস্তে আস্তে, তাহলে আমরা বুঝতে পারবো। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম অর্থনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আজকেও সেই প্রথম অধ্যায় থেকেই আমরা আলোচনা করব। তোমরা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে দেখো আমি লিখেছি অর্থনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অর্থনীতির পরিচয়, এখানে আমরা আলোচনা করছিলাম। এবং গত সপ্তাহে আমরা একটা আলোচনায় এসেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ। তার ভিতরে আমি প্রাকৃতিক পরিবেশটাকে পড়িয়েছিলাম। এখন আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে। তোমরা খাতায় ছোট ছোট দুই একটা মূল্যবান পয়েন্ট এটা সবসময় লিখবে, তাতে করে মননশীলতা বৃদ্ধি পাবে এবং কি ক্লাস করিয়েছি, কোন জায়গাটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা এখন পড়ব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা আমাদের এখন আলোচনার বিষয়। এটাকে যদি একটু বুঝতে চাই যে স্যার ভৌগোলিক অবস্থান বলতে কি বোঝা যায়। বিশ্ব মানচিত্র, ওয়ার্ল্ড ম্যাপ আমরা অনেকেই দেখেছি, বা হয়তো অনেকের বাড়িতে আছে বা বইতে আছে। এই বিশ্ব মানচিত্রে কোনো দেশের অবস্থান কোথায়, এই অবস্থানই হচ্ছে দেশটির ভৌগোলিক অবস্থান নামে পরিচিত। আবার বলছি, বিশ্ব মানচিত্রে কোনো একটা দেশের অবস্থান কোথায়, ভৌগোলিকভাবে সে কোথায় অবস্থিত, এটাই হচ্ছে ভৌগোলিক অবস্থান। তাহলে আমরা দেখি যে বিশ্ব মানচিত্রে আমাদের দেশের অবস্থানটা যেখানে আছে সেটাই আমাদের ভৌগোলিক অবস্থান। এবং অন্যভাবে আমরা জানি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা উন্নয়নশীল দেশ। তাহলে ভৌগোলিক অবস্থানটা কি সেটা বুঝেছি, যে বিশ্ব মানচিত্রে কোনো দেশের অবস্থান কোথায়, এটাই হচ্ছে কোনো দেশ কোথায় অবস্থিত, এটাই হচ্ছে কোনো দেশের ভৌগোলিক অবস্থান। এখন কিভাবে আছি আমরা যদি একটু নোট রাখি, তাহলে দেখতে পাচ্ছি 20 ডিগ্রি 34 ইঞ্চি এই অক্ষাংশ, উত্তর অক্ষাংশ থেকে, সরি 20 ডিগ্রি 34 অক্ষাংশ, উত্তর অক্ষাংশ থেকে
উত্তর অক্ষাংশ থেকে 20°34' উত্তর অক্ষাংশ থেকে আমাদের 26°38' উত্তর অক্ষাংশে আমাদের অবস্থান। যদি অক্ষাংশ বিচার করি তাহলে উত্তর অক্ষাংশে 20° থেকে আমাদের, যদি মূল মানচিত্রে দেখবা মাঝখানে একটা বিষুব রেখা অর্থাৎ মূল মধ্যরেখা একটা আছে, হ্যাঁ, যেটাকে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে এত উত্তর অক্ষাংশ থেকে এত উত্তর অক্ষাংশ অবস্থান। আরেকটা যদি পূর্ব দিকে যাই তাহলে 88°01' পূর্ব অক্ষাংশ থেকে 42'41' পূর্ব অক্ষাংশে আমাদের অবস্থান। তাহলে বাংলাদেশের অবস্থান কোথায়? 20°34' এটা ব্যাপার উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশে, আর অন্যদিকে 88°01' পূর্ব অক্ষাংশ থেকে 92°41' পূর্ব অক্ষাংশ, এই জায়গাটাতে আসলে আমাদের অবস্থান। এই দেশের মধ্যভাগ থেকে, আমাদের বাংলাদেশের মধ্যভাগ থেকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, ঠিক মাঝখান থেকে অতিক্রম করেছে। আর আমরা জানি সাগরের অবস্থান বাংলাদেশের দক্ষিণে হওয়ায় এটাকে আমরা প্রান্তীয় অবস্থান বলতে পারি। একটা প্রান্তে, আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি, সাগর অবস্থান হওয়ায় আমরা একটা প্রান্তে মানে প্রান্তীয় অবস্থানে রয়েছি। তাহলে স্যার আমরা লিখবোটা কিভাবে লিখবো স্যার? এই অক্ষাংশ দুটো উল্লেখ করতে হবে, কত ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে কত ডিগ্রি উত্তর অক্ষাংশে আমাদের অবস্থান, আর এখানে কত ডিগ্রি পূর্ব অক্ষাংশ থেকে কত ডিগ্রি পূর্ব অক্ষাংশে আমাদের অবস্থান। আমাদের দক্ষিণে সাগর হওয়াতে এবং আমাদের দেশের মধ্যভাগ থেকে আমরা বলেছি যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তোমরা যদি দেখো বিশ্ব মানচিত্রে তাহলে খুব ভালো বুঝতে পাবে। এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এর যদি আরেকটু বিস্তৃত আকারে বলতে যাই, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমাদের সাধারণত 2 মার্কের কোশ্চেন নম্বর 2 অর্থাৎ অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে। এখানে যদি আরেকটু আমরা মাথায় রাখতে চাই তাহলে এমনটা হয় যে বাংলাদেশের দক্ষিণে তো একটু আগেই শুনলে বঙ্গোপসাগর, এটা সবার মুখস্থ। দক্ষিণের অপোজিট কোনটা? সেটা হচ্ছে উত্তর। দক্ষিণের অপোজিটে কি আছে? উত্তর। উত্তর দিকে কি আছে? সেখানে আসছে পশ্চিমবঙ্গের কিছু অংশ, মেঘালয়, আসাম। পশ্চিমবঙ্গের কিছু অংশ, মেঘালয়, আসাম। এটা হচ্ছে কোন দিকে? এটা হলো উত্তর দিকে। আর পূর্ব দিকে আছে কোনটা? পূর্ব দিকে আবার আসামের কিছু অংশ, ত্রিপুরা এবং মিজোরাম। আর পূর্ব দিকের অপোজিটে যদি যাই পশ্চিম দিকে, সেটাতে ভারতের পশ্চিমবঙ্গ পড়েছে। তাহলে আমাদের দেশের অবস্থানটা যদি তুলে ধরি তাহলে আমরা দেখতে পেলাম যে এই উত্তর অক্ষাংশে কোন জায়গায় অবস্থান, পূর্ব অক্ষাংশে কোন জায়গায় অবস্থান, এবং আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম যে স্যার আমাদের মানচিত্রের চারপাশ যদি লক্ষ্য করি তাহলে আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এটা সবাই জানো। আর দক্ষিণের বিপরীত দিক কোনটা? দক্ষিণের বিপরীত দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে আছে পশ্চিমবঙ্গের কিছু অংশ ভারতের, হ্যাঁ, তারপরে মেঘালয় এবং আসাম। আবার আমরা যদি পূর্ব দিকে যাই সেখানে আসাম এর কিছু অংশ এবং আমরা ত্রিপুরা, মিজোরাম এইসব জায়গাগুলোকে আমরা দেখতে পাই। আবার যদি পশ্চিম দিকে যাই তাহলে দেখতে পাবো আমাদের ম্যাপের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। আর আমাদের টোটাল দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এটা সবার জানা আছে, 1,47,570 বর্গ কিলোমিটার হচ্ছে
আমাদের কি আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের দেশের আয়তন। তাহলে মোটামুটি ভাবে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছি। এছাড়া তোমরা বই খুললে দেখবা তোমাদের প্রথম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতির পরিচয় কয়েকটা 2-4টা পাতা গেলেই দেখবা বড় করে লেখা আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ওখান থেকে দেখেও তুমি পড়তে পারবা। যাই হোক, এই প্রশ্নটা আমাদের বোঝা হয়ে গেল। এবারে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা শিখন ফল রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কাঠামো ও তার বৈশিষ্ট্য তথা গতিধারা। তাহলে আমরা এখন বাংলাদেশের অর্থনীতির কাঠামো নিয়ে আলোচনা করব। এখন অর্থনীতির কাঠামো বলতে কি বোঝা যায়? আসলে বাংলাদেশের অর্থ ব্যবস্থা যেসব খাত উপখাতের নিয়ে গঠিত, যে সকল খাত উপখাত মিলে টোটাল বাংলাদেশের অর্থ ব্যবস্থা, সেটাই হচ্ছে অর্থনীতির কাঠামো। এখন আমরা সেই অর্থনীতির কাঠামোটাকে পর্যালোচনা করব। বাংলাদেশের তোমাদের বিভিন্ন বইতে, যে বই আমি তোমাদেরকে পাঠ্য করেছি সেখানে খুললেও পাবে। আবার আমি এখানে যে করছি, আমি তো সম্মিলিত যতগুলো বই আছে মোটামুটি সেসব বই শিক্ষণফল বোর্ড সিলেবাস এগুলোর সমন্বয়ে করছি, অর্থাৎ এখান থেকেও তুমি নিতে পারছো। বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বাংলাদেশের অর্থনীতির কাঠামো, এই কাঠামোটা অর্থাৎ বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা কিসের উপরে, কি কি এখানকার কোন কোন খাতগুলো রয়েছে, কোন কোন উপখাতগুলো রয়েছে, এই সমন্বয়ে যে অর্থ ব্যবস্থা গঠিত হয়েছে সেটাই বাংলাদেশের অর্থনীতির কাঠামো। আমরা যদি এখানে কাঠামোটাকে বিশ্লেষণ করি তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন ভিত্তিক। আমরা প্রথম যে দেখব সেটা হচ্ছে উৎপাদন ভিত্তিক কাঠামো। এবং এই উৎপাদনটা তিনটে জায়গায় হচ্ছে, একটা হচ্ছে কৃষি, একটা শিল্প, একটা সেবা। আমরা এইটাকে যদি আবার ভেঙে ফেলি তাহলে একটা হবে কি কৃষি, একটা হচ্ছে কৃষি, আমি একটা ব্লক করলাম, এখানে আর একটা বক্সের ভিতরে দিলাম শিল্প, এবং আর একটা দিলাম সেবা। আসলে বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা, বাংলাদেশের যে অর্থনীতি, সেই কাঠামোটাকে আমরা পর্যালোচনা করলে প্রথমে একটা জায়গা পেলাম উৎপাদন ভিত্তিক। উৎপাদিত ফসলই তো হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, 15 মিনিট 20 মিনিট পরে নামবো। আচ্ছা, তো যেটা বলছি যে উৎপাদন ভিত্তিক যে বিষয়টা, সেখানে আমরা দেখতে পেলাম যে স্যার কি কি উৎপাদন হয়, এই উৎপাদিত বিষয়গুলোই তো আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে। শুধু উৎপাদন ভিত্তিকে পর্যালোচনায় কৃষি, আমরা জানি কৃষিতে আমাদের এখানে ধান, গম, ডাল, হ্যাঁ, বিভিন্ন রকম শাকসবজি বা কিছু ফলমূল, এ সমস্ত কৃষির ভিতরে কিন্তু শুধু যে জমিতে উৎপাদন হচ্ছে তা না, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, এগুলো সব কৃষির আওতাভুক্ত। এবং এই যে ফসলাদিগুলো আমরা পাচ্ছি, এগুলো বুঝতে পারছো, এগুলো আমাদের বাজারে বিক্রি হচ্ছে, এবং আমাদের অর্থনীতির একটা অংশ কিন্তু, একটা বড় অংশ কিন্তু এই কৃষি থেকে। আরেকটা আছে শিল্প। আমাদের দেশে শিল্প ব্যবস্থা এখনো ওরকম সুদৃঢ় না হলেও শিল্প কিন্তু ভালো ভূমিকা রাখছে।
মানে সম্প্রতি কালে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিল্প, যেমন আমরা পোশাক শিল্পের কথা বলতে পারি, এবং অন্যদিকে প্রযুক্তি আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। আর শিল্প আমাদের দেশে বৃহদায়তন কিছু শিল্প আছে, মাঝারি শিল্প আছে, ক্ষুদ্র শিল্প আছে, কুটির শিল্প আছে, এগুলো থেকে উৎপাদন হচ্ছে স্যার, কিছু না কিছু তৈরি হচ্ছে শিল্পতে। আমরা যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করি, ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রোডাক্ট, হ্যাঁ, সেইগুলো আসলে আমরা তো জানি যে এখানে রেশম শিল্প রয়েছে, পাট শিল্প রয়েছে, হ্যাঁ, চামড়া শিল্প রয়েছে, তোমরা বুঝতে পারছো, সাবান শিল্প রয়েছে, অনেক শিল্প। আমরা কিন্তু মনে রাখতে হবে আমাদের এখানে হয়তো গ নম্বর বা ঘ নম্বরের প্রশ্ন লিখতে হবে, তো সেই জায়গাটা দিয়ে সব জায়গা দিয়ে কিছু 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 করে তুমি পড়বে ব্যাপক আকারে, সেখান থেকে জিসটা নিয়ে তোমার প্রশ্ন অনুসারে উত্তর করতে হবে। তাহলে আমরা শিল্প দেখতে পেলাম, উৎপাদন ভিত্তিক খাত আর একটা আছে, সেটা হচ্ছে সেবা খাত। সেই খাতটা কি খাত? সেটা হচ্ছে সেবা খাত। সেবা খাত যেটা, সেটা কোনটা? যেমন ডাক্তার ডাক্তারি করছেন, শিক্ষক শিক্ষকতা করছেন, উকিল উকালতি করছেন, এইসব সেবার মাধ্যমেও কিন্তু অর্থ লেনদেন হচ্ছে এবং অর্থ উপার্জন হচ্ছে। তাহলে উৎপাদন ভিত্তিক খাতগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, একটা কৃষি খাত, একটা শিল্প খাত, একটা সেবা খাত। দেখো, খুব মজার বিষয় যে তোমাদেরকে উদ্দীপক উল্লেখ করে দেবে, উদ্দীপক উল্লেখ করে দিলে তখন তোমার বুঝতে আরো সুবিধা হবে। ধরো এরকমই আমি একটা দিলাম যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো কথাটা থাকলো না, এই শব্দটাকে আমি এখান থেকে মুছে ফেললাম। মুছে ফেললে তাহলে আমরা এখানে দিয়েছি উৎপাদন ভিত্তিক খাত, কৃষি, শিল্প, সেবা। আর একটা দিলাম আমি এখান থেকে, যেটা হচ্ছে মালিকানা ভিত্তিক। মালিকানা ভিত্তিক খাত, একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে বেসরকারি। একটা সরকারি খাত আর একটা বেসরকারি খাত। আমরা মালিকানার দিক থেকে দেখলাম একটা সরকারি খাত আর একটা বেসরকারি খাত, এবং এখানে আর একটা দেখলাম অঞ্চল ভিত্তিক। অঞ্চল ভিত্তিক সেই জায়গাটা আছে, একটা হচ্ছে গ্রামীণ খাত, আর একটা হচ্ছে শহুরে খাত, গ্রাম আর একটা শহর। এই তিনটে তোমাকে প্রশ্নে থাকলো, উৎপাদন ভিত্তিক, মালিকানা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। এবং এখানে একটা বক্স করে দিয়ে এখানে একটা জিজ্ঞাসাবোধক দিয়ে বলছে উদ্দীপকে কিসের কথা বলা হয়েছে, বা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় তুমি কি বিষয়কে অনুধাবন করতে পারছো সেটা বিস্তারিত লেখো বা সেটা বুঝিয়ে বলো। তখন আমরা বলবো এটা বাংলাদেশের অর্থনীতির কাঠামোকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে, নিচে আলোচনা করা হলো। আলোচনা করব কি নিয়ে? এই যে ফার্স্ট উৎপাদন ভিত্তিক, এখানে তিনটে ঘটনা আছে, কৃষি আছে, শিল্প আছে, সেবা আছে, মালিকানা ভিত্তিকে সরকারি। এই জায়গাটা যদি একটু আলোচনা করি যে সরকারি খাত কোনগুলো। তোমরা জানো যে সরকারের হাতে অনেকগুলো খাত সরকারের হাতে রয়েছে, যেমন বিদ্যুতের কথা বলছি, গ্যাসের কথা বলছি, এই রেল লাইন, রেলগাড়ি যেটা, সেটার কথা বলছি, আবার চিড়িয়াখানা বা পার্ক, হ্যাঁ, এই সমস্ত সরকার যে সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে সেই খাতগুলো হচ্ছে সরকারি খাত। বেসরকারি খাত তুমি জানো এদেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, হ্যাঁ, তারপর কৃষি, এর অনেক অংশই জুড়ে রয়েছে বেসরকারি ভাবে, সেই খাতগুলোকে বলা হচ্ছে কি বেসরকারি খাত। অন্যদিকে আমাদের অর্থনীতির যে চাকাটা সচল রয়েছে সেখানে দুটো অংশ একটা বড় ভূমিকা রাখছে। যদি আমরা অঞ্চল ভিত্তিক বলি সেটা হচ্ছে গ্রামীণ খাত। গ্রামীণ খাত, গ্রামে কৃষি জমির কথা বলো,
মৎস্য চাষ বলো, পশুপালন বলো, এগুলো কিন্তু সব গ্রাম থেকেই উৎপাদিত হচ্ছে। ফলে গ্রাম পর্যায়ে গ্রামে অর্থ ব্যবস্থা যে সচল রয়েছে বা গ্রামের যে অর্থ ব্যবস্থা সেইটাকে বলা হচ্ছে গ্রামীণ খাত। অন্যদিকে আমরা শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, এগুলোও কিন্তু আমরা একটা বড় অংশ দেখতে পাচ্ছি রয়েছে কি শহরে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো, আমি আগেই বলেছি অর্থনীতির কাঠামো বলতে আমরা বুঝি কোনো দেশের অর্থ ব্যবস্থা যে সকল বিষয়ের উপরে, যে সকল খাত উপখাতের উপরে দাঁড়িয়ে থাকে, যে সকল খাত উপখাত নিয়ে সেই দেশের অর্থনীতি পরিচালিত হয়, সেটাই হচ্ছে সেই দেশের অর্থনীতির কি কাঠামো। এবং সেই কাঠামোকে পর্যালোচনা করলে আমরা তিনটা বিষয় দেখতে পেলাম, একটা উৎপাদন ভিত্তিক খাত, একটা মালিকানা ভিত্তিক খাত, আর একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত। তাহলে আমরা তিনটে খাত বুঝতে পেরেছি এবং তার আলোচনার বিষয়টাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গাটা এভাবে তোমাদের খাতায় আশা করি তোমরা লিখে নিয়েছো। আবার একটু দেখো, বাংলাদেশের অর্থনীতির কাঠামো এখানে আছে উৎপাদন ভিত্তিক। উৎপাদন ভিত্তিকের ভিতরে আবার তিনটি অংশ আছে, একটা কৃষি, একটা শিল্প, একটা সেবা। এবং মালিকানা ভিত্তিকের ভিতরে দুটো আছে, একটা সরকারি, একটা বেসরকারি। এবং অঞ্চল ভিত্তিকে একটা আছে, একটা গ্রামীণ আর একটা হচ্ছে শহরে। তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতির কাঠামো থেকে কোনো যদি প্রশ্ন করে তাহলে তোমরা আশা করি লিখতে পারবে। হঠাৎ করে গ বা ঘয়ের প্রশ্ন না দিয়ে এমন হতে পারে গ্রামীণ খাত কি, গ্রামীণ খাত কি, তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। বুঝতে পেরেছো যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোর, হ্যাঁ, যে একটা অংশ অঞ্চল ভিত্তিক খাত, সেই অঞ্চল ভিত্তিক অংশ না কাঠামো একটা দিক থেকে যদি পর্যালোচনা করে সেটা অঞ্চল ভিত্তিক, সে অঞ্চল ভিত্তিককে দুটো ভাগে ভাগ করেছে, একটি গ্রামীণ, একটি শহরে। এবং গ্রামীণ খাত হচ্ছে গ্রামের অর্থব্যবস্থা, যে সকল বিষয়ের উপরে আমরা বলেছি যে কৃষিকাজ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, পশু সম্পদ, এগুলোকে নিয়ে যে খাত গঠিত হয়েছে সেটি গ্রামের উপরে সম্পূর্ণ নির্ভরশীল, সেটা হচ্ছে গ্রামীণ খাত। তাহলে আমরা আশা করি বাংলাদেশের অর্থনীতির কাঠামো সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা পড়ব বাংলাদেশের, এটা আমি মুছে ফেললাম, আমি যেগুলো বলছি বা যেগুলো লিখছি সেটাই যে তোমাকে করতে হবে। তোমার কাছে যে বইটা আছে, যে রাইটারের বই আছে, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম এটা কেনো, সেইটাই যে নাই আর একটা হয়তো আছে, সেটাতে তুমি দেখো, ওখানকার কথা তুমি পড়ে বুঝতে চেষ্টা করো এবং তুমি বুঝে লেখো, তাহলেই হবে। যে আমার এইটাই একেবারে লিখতে হবে এমন বিষয়টা এই বইটার থেকেই হতে হবে তা নয়। সব বইগুলোই বোর্ড কর্তৃক যেগুলো অনুমোদিত সেই সব বইকে ফলো করলে দেখবা সেখানে উত্তর অনেকটাই তুমি বুঝে ফেলেছো এবং দেওয়া আছে। এবারে আমরা যেটা করব, বাংলা দেশের অর্থনীতির বৈশিষ্ট্য, আমরা এখন যে বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা বা বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য সেটা আমরা এখন আলোচনা করব। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিখন ফলে যে সব বিষয়গুলো তোমরা দেখবা চ্যাপ্টার শুরুতে শিখন ফল দেয়া আছে, সেই শিখন ফলগুলোকে তুমি যদি নিজে আয়ত্ত করতে পারো তাহলে যে প্রশ্নই আসুক সেই প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। তাহলে আমাদের শেখার বিষয়গুলো চাবিকাঠিটা কিন্তু শিখন ফল, এবং আমি যেগুলো আলোচনা করছি দেখবে তোমাদের শিখন ফলে দেওয়া আছে। এখন আমরা যেটা আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এই যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা, আমরা যদি অন্য কোনো দেশের অর্থ, আজকে জার্মানির অর্থ ব্যবস্থার কথা বলি, ইউরোপিয়ান কোনো কান্ট্রি, আমরা আমেরিকা বা লন্ডন বা যে কোনো কান্ট্রির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সেই দেশের অর্থ ব্যবস্থাটা যেসব বুনিয়াদের উপরে, যে সমস্ত অবকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, আমাদের দেশের অর্থ ব্যবস্থাটা তার থেকে ডিফারেন্ট। তাহলে আমাদের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা
তুলে ধরতে চাই বা বৈশিষ্ট্যগুলো যদি পর্যালোচনা করতে চাই তাহলে সেগুলো কোনগুলো? যেমন প্রথমেই আমরা দিচ্ছি কৃষি নির্ভর অর্থনীতি। আমাদের অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের যে অর্থনীতির বৈশিষ্ট্য তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। এখন কৃষি নির্ভর অর্থনীতি যদি হয়, এ দেশের বৈশিষ্ট্য তার মূল কারণ হচ্ছে, তোমরা জানো দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকেই যদি আমরা দেখি যে আমাদের এখানে শিল্প তেমন ভাবে গড়ে ওঠে নাই। যা ছিল সেগুলো সেই ব্রিটিশের শাসন শোষণ এবং পাকিস্তানের আমলের যে সেই মানে অত্যাচার বা সেই যে নির্মমতা, সেগুলোর জন্য তখন থেকেই শিল্প ব্যবস্থাটা তেমন গড়ে ওঠেনি। আমাদের মূলত আমাদের দেশের অর্থনীতিটা নির্ভর হয়ে আছে কিসের উপরে? কৃষির উপরে। এখনো যে আমরা শিল্পে অন্যান্য দেশ, যেগুলো আমেরিকার কথা বলছি, জার্মানের কথা বলছি, চীনের কথা বলছি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এমনকি সিঙ্গাপুরের কথা বলছি, তারা শিল্পে যেভাবে এগিয়ে গেছে, তাদের বাজারে গেলে তাদের শিল্পের যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আমরা এখনো, তবে আমরা এগিয়ে আসছি আগের চেয়ে, তবে এখনো ওরকমটা হতে পারেনি। আমাদের দেশের সমগ্র অর্থনীতির বড় একটা অংশ আসলে পরিচালিত হচ্ছে সেটা কি দিয়ে? কৃষি দিয়ে। এই জন্য আমাদের দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে আমাদের দেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা কৃষি নির্ভর। এখনো আমাদের গ্রামীণ সেক্টরে যদি যাই, হ্যাঁ, তারা কি করতেছে? সেই কৃষি কাজ করছে বা পশুপালন করছে বা মাছের চাষ করতেছে। আবার আমরা যদি দেখতে পাই আমাদের প্রাকৃতিকভাবে বা আমাদের নিজেরা বিভিন্ন উদ্যান করছে, বিভিন্ন রকম কি বলবো, বনজ সম্পদ, যেমন আমরা সুন্দরবনের কথা বলছি, এরকম বিভিন্ন কিছু রয়েছে। তো সেই জায়গাগুলোকে যদি পর্যালোচনা করি, আমাদের দেশের অর্থ ব্যবস্থাটা আসলে কৃষি নির্ভর। তাহলে প্রথম পয়েন্টটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে শিল্পে অনগ্রসরতা। শিল্পকে নিয়ে যদি আমরা পর্যালোচনা করতে চাই, আমরা এখনো শিল্পে খানিকটা অনুন্নতও বলা চলে। কোনো কোনো বইতে এটা সরাসরি বলে দেওয়া হয়েছে অনুন্নত। আবার শিল্পের অনগ্রসরতা। শিল্পে এখনো আমরা আমাদের মেন্টাল যে টেন্ডেন্সি, যে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আমরা সেই যদি বলে মেড ইন জাপান, যদি বলে অন্য কোনো দেশের, তাহলে সেটার প্রতি একটা গ্রহণযোগ্যতা বা আমাদের এখনো রয়ে গেছে, মেন্টাল টেন্ডেন্সিটা রয়ে গেছে। কিন্তু তার কারণটা হচ্ছে আমরা শিল্পের দিক থেকে এখনো ওরকম ভাবে অগ্রসর হয়নি। তার কিছু বিষয়টা হচ্ছে কেমন, যেমনটা হচ্ছে যে শিল্পের জন্য প্রচুর মূলধনের দরকার, শিল্পের জন্য আমাদের কাঁচামালের দরকার, সেরকম মূলধন, কাঁচামাল, সেরকম শ্রমিক, যেটা হচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন বা ট্রেন্ড আপ, এই ধরনের অনেকগুলো কারণের জন্য, বা অনেক সময় দেখা গেছে যে বেসরকারি বা সরকারি এইসব শিল্পগুলো যারা আগে প্রতিষ্ঠিত করেছিল, এগুলো অনেকটাই লোকসানের সম্মুখীন হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে এখনো যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো শিল্পের উপরে তাদের অর্থনীতিটাকে বেশ চাঙ্গা অবস্থায় রেখেছে, আমরা এখনো শিল্পে সেরকম অগ্রসর হয়নি। বিধায় আমাদের দেশের শিল্প কি রয়েছে? অনগ্রসর। এটা আমাদের দেশের অর্থ ব্যবস্থা বা অর্থনীতির বৈশিষ্ট্যটা বলছি। তুমি নিজের থেকে তোমার চিন্তন দক্ষতা দিয়ে তুমি বিষয়গুলো চিন্তা করবে, তাহলে পেয়ে যাবে যে আজও কি আমরা আসলে শিল্পের দিক থেকে বাজারে গিয়ে যদি আমরা রেফ্রিজারেটর কিনি, কম্পিউটার কিনি, আমরা মানে বড় ইলেকট্রনিক্স পার্টস কিনছি, গাড়ি কিনতেছি, কোনো ডাক্তারি সরঞ্জাম কিনতেছি, এগুলো কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই আমরা এখনো বিদেশের উপরে নির্ভরশীল। তার কারণ এগুলো আমরা এখনো আমাদের বাজারে প্রোডাক্ট করতে পারি না। তবে সম্প্রতি হয়তো কিছুটা এগিয়ে আসছি। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের শিল্পে আমরা কি রয়েছি? অনগ্রসর। এখানকার অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য যেটা, মাত্রাতিরিক্ত জনসংখ্যা।
অনেকে ভাবছো তোমার সামনে বই খুলে যে স্যার আমার বইয়ের পয়েন্টের সাথে মিলছে না। মেলার দরকার নেই, তুমি তোমার বইতে যে সব পয়েন্ট আছে ওই ঘুরে ফিরে সব এক কথা, হয়তো কোনোটা পিছনে আছে আগে আছে, তোমার যে কোনো একটা বইতে সেই বইয়ের পয়েন্ট বুঝতে পারলেই হলো। তোমার এগুলোই লিখতে হবে, এগুলোকেই তুলে ধরতে হবে, এরকম ভাবেই সিরিয়ালটা থাকবে তা নয়, একটু আগে পিছে থাকতে পারে, বা যে কোনো ভাবে তোমার একটা বইকে তুমি অনুসরণ করো তাহলেই হচ্ছে, তাহলে আর সেই উত্তরটা ভুল হবে না। আমরা কিন্তু লিখছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এখানে আমাদের অর্থব্যবস্থাকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই পৃথিবীর ভিতরে যে সমস্ত জনবহুল দেশ আছে তার ভিতরে বাংলাদেশ একটা। আমাদের সীমানা অনুসারে আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার জায়গায় অনেক অনেক বেশি, জমির তুলনায় লোক সংখ্যার পরিমাণ অনেক অনেক বেশি। এটাও আমাদের অর্থ ব্যবস্থা, কারণ কোন একটা দেশের অর্থ ব্যবস্থা একটা বিষয়ের উপর নির্ভর করে না। আজকে যদি আমাদের জনসংখ্যা কম থাকতো তাহলে এখন যে মাথাপিছু আয় আছে তার চেয়ে মাথাপিছু আয় আরো কি হতো, বেশি হতো। তাহলে বুঝতেই পারছি যে এখানকার অর্থব্যবস্থাকে পর্যালোচনা করলে দেখা যায় যে এই বিষয়টাও চলে আসছে যে এখানকার জনসংখ্যা অনেক বেশি, মাত্রাতিরিক্ত। এবারে রয়েছে বেকার সমস্যা। আমাদের অর্থব্যবস্থার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেকার সমস্যা প্রকট রয়েছে। কিছু শিক্ষিত, কিছু অর্ধশিক্ষিত, কিছু অশিক্ষিত, কিছু মৌসুমী বেকার, কিছু প্রচ্ছন্ন বেকার, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম বেকার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমাদের অর্থ ব্যবস্থায় বেশ প্রভাব সৃষ্টি করতেছে। অর্থনীতির বৈশিষ্ট্য পর্যালোচনা করতে গেলে এই বিষয়টাও আসবে। এভাবে করে তোমাদের বই থেকে আরো দেখবে, আমি এখানে আরো কিছু পয়েন্ট উল্লেখ করছি, যেমন খাদ্য ঘাটতি, হ্যাঁ, নিরক্ষরতা, শ্রমশক্তি বন্টনে বৈষম্য, এই সমস্ত আরো অনেক পয়েন্ট। কিন্তু তোমাদের উদ্দীপকে কি ধরনের প্রশ্ন আসছে, কিরকমটা আলোচনা করছে, তুমি এই বৈশিষ্ট্যগুলো সবগুলো পড়লে তারপরে প্রশ্ন অনুসারে তোমাকে উত্তরটা করতে হবে। আমার সময় শেষ হয়ে গেছে, এই মাত্র স্যার জানালেন। সবাই ভালো থাকবে, আশা করি বই পড়বে এবং যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো খাতায় যেমন ক্লাস নোট থাকলো, এগুলোকে নিয়ে আবার নিজেরা চিন্তা ভাবনা করবে, আর বেশি বেশি করে বই পড়বে। যদি প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিবডি।